ঝিনুক, তুই এই সময় এখানে? ঝিনুককে এমন অসময়ে চুপ করে অফিসের বাইরেটায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো মিশা। হঠাৎ সামনে পরিচিত মুখটা দেখে যেন ঝিনুকের প্রাণে জল এলো। দি, উফ, বাঁচালি তুমি আমায়। দি, রুদ্র কোথায়? কেন? রুদ্রকে কিসের দরকার তোর? আর সবার আগে একটা কথা বল, রুদ্র কি কোনো কারণে তোকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিল? মিশার কথা শুনে চমকে উঠল ঝিনুক। বারণ? না, না, না তো। আর আমাকে বাড়ি থেকে বেরোতে কেন বারণ করতে যাবে ও? ঝিনুকের কথায় মিশা একটু ভাবলো। হ্যাঁ, তাও তো ঠিক, ও তোকেই বা কেন বারণ করতে যাবে? কিন্তু তাহলে ও এভাবে রেগে গেল কেন? রেগে গেল মানে? কি বলেছো তুমি ওকে? বললাম যে তুই আমাকে গিফট কিনে দিবি বলে আমার সাথে বাইরে গিয়েছিলি, আর তারপরেই। মিশার কথা শুনে ঝিনুকের মনের অবশিষ্ট সাহসটুকু গ্যাস বেলুন হয়ে উড়ে গেল আকাশে। ওই চণ্ডাল খেপেছে, মানে আজ ওর নিস্তার নেই। কেন এলি ঝিনুক এখানে? ভালোই ভালোই কেটে পড়। ওই দানবটা একবার ধরতে পারলে সোজা অন্ধকার ঘরেই আটকে দেবে তোকে। পালা এক্ষুনি। মনে মনেই নিজেকে গালমন্দ করতে থাকে ঝিনুক। ছাড়, বাদ দে ওইসব। তুই বল এখানে কি জন্য এসেছিস? আসলে এই ব্যাপারটা। পেপারের কথা খেয়াল হতেই ঝিনুকের পালানোর কথা মাথা থেকে বেরিয়ে গেল। এই নোটিশটা নিয়ে রুদ্রর সাথে কথা বলাটা ভীষণ জরুরি। পালালে তো হবে না, কিন্তু কি করা যায়? মিশু দিদি, রুদ্র অফিসে আছে? না, ও একটু বেরিয়েছে। কেন বল, কি কাজ আছে? আমি করে দিচ্ছি। আসলে তোমাকে দিয়ে এটা হবে না। একটা এনজিওর লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়েছে রুদ্রর নির্দেশে। ওটা ওর সাথেই কথা বলতে হবে। কোথায় গেছে ও? প্রশ্নটার মধ্যে এমন কি ছিল ঝিনুক জানে না, কিন্তু প্রশ্নটা শুনে মিশার চোখ মুখের রং যেন ফ্যাকাশে হয়ে এলো। মিশার গলায় বিষণ্ণতার সুর স্পষ্ট। আমি জানি না রুদ্র কোথায় কখন যায়। আমাকে বল না রে। ঝিনুক বিস্ময়ের সাথে তাকালো মিশার দিকে। কি? তোমাকে বলে না মানে? দি, আর দুদিন পর তোমাদের বিয়ে হতে চলেছে। এটুকু জানার অধিকার তো তোমার আছেই। আরে সেরকম কিছু না, ব্যস্ত মানুষ, বুঝতেই তো পারছিস কত বড় দায়িত্ব কাঁধে। সব সময় সবটা বলা সম্ভব হয় না হয়তো, কাউকেই তো বলে না। ওর আসা যাওয়ার সময়ের ব্যাপারে কেউ কিছুই জানে না। আঙ্কেল, ঈশিতা আন্টিও না। যাই হোক, তোকে তো তাহলে অপেক্ষা করতে হবে রে। অপেক্ষা? আর ওই শয়তানের জন্য? আমাকে কি পাগলা কুত্তা কামড়েছে নাকি? কি? শয়তান? পাগলা কুত্তা? কি সব বলছিস রে? আরে না না, কিছু না। বলছি অপেক্ষা করতে পারবো না, কলেজ যেতে হবে। ওর ফোন নম্বরটা দাও না, আমি কথা বলে নিচ্ছি। কলেজ? এই তোর না পেটে ব্যথা করছিল? হ্যাঁ মানে, না মানে, হ্যাঁ হ্যাঁ করছিল তো। এখন একটু কম আছে। কলেজে খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে, তাই যেতেই হলো। শোনো না, আমাকে ওর নাম্বারটা দিয়ে দাও না। ওর নম্বর? আসলে রুদ্র নাম্বার আমার কাছে নেই। এটা একেবারে অপ্রত্যাশিত ছিল ঝিনুকের কাছে। অবিশ্বাসের সাথে তাকালো ও মিশার দিকে। হোয়াট? ইউ আর জোকিং রাইট? না, মজা করছি না। আসলে রুদ্র নিজের নাম্বার কাউকে প্রোভাইড করে না। এমনকি ঈশিতা আন্টির কাছে ওর নম্বর নেই, একমাত্র আঙ্কেলের কাছেই আছে। ওর সাথে কথা বলতে গেলে আমরা অভিকে কল করে নিই। বাবা, লাট সাহেবের নাতি মনে হচ্ছে হরিদাস পাল আমার। এই, এগুলো কি ভাষা শিখেছিস রে তুই? তুই নাকি ডাক্তারি পড়ছিস? ডাক্তার এই ভাষায় কথা বলে? ডাক্তার তো কি, মানুষ তো। মানুষের মনে ফ্রাস্ট্রেশন হয় তো, আর আমি আমার ফ্রাস্ট্রেশন এভাবেই বার করি। কিন্তু এখন কি হবে? আচ্ছা দি, একটা কথা জিজ্ঞাসা করব। আবার কি? রুদ্র তোমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে, তাই না? মিশা চমকে তাকালো ঝিনুকের দিকে। না না, সেরকম কিছু নয় রে। ঝিনুকের দৃষ্টি মুহূর্তে মিশার চোখের উপর থেকে নেমে এলো ওর গলার উপর। রুদ্রর হাতের চাপে ফর্সা চামড়াটা লাল হয়ে আছে তখনও। সেটা গলার ওই দাগগুলো দেখেই বোঝা যাচ্ছে। দি, মিথ্যে বলার দরকার নেই। আর দাঁড়ালো না ঝিনুক মিশার সামনে। এই মুহূর্তে মিশার চোখে মুখের ওই বিষণ্ণ প্রতিক্রিয়া ওর ভিতরে
একটা অস্বস্তির জন্ম দিচ্ছে। রাগ হচ্ছে ওর ভীষণ, একটা তীব্র অস্থিরতা ধীরে ধীরে গ্রাস করছে ওর সমগ্র ধৈর্য শক্তিটুকুকে। একটা বাজে অপদার্থ লোক, মানুষকে মানুষ বলে গণ্য করে না, যখন যা খুশি তাই করে যাচ্ছে। মিশু দিদিকে ওইভাবে কষ্ট দিয়েছে, শয়তান রাক্ষস একটা। মাথার ওই চুলগুলো সব কটা যদি টেনে টেনে ছিঁড়ে দিতে পারতাম তাহলে আমার শান্তি হতো। বিড়বিড় করে রুদ্রকে ইচ্ছা মতো গালাগালি করছিল ঝিনুক। এর মধ্যে ব্যাগের ভিতর মোবাইলটা ভাইব্রেট হতেই ব্যাগ থেকে সেটাকে বার করে নিল ও। আননোন নাম্বার, এটা আবার কে? কলটা রিসিভ করলো ঝিনুক। মোবাইলটা কানে দিয়ে ও কিছু বলতেই যাবে তার আগেই ওপর প্রান্ত থেকে একটা পরিচিত আওয়াজ ভেসে এলো। আশেপাশে দাঁড়ানো গার্ডরা যদি শোনে তুমি আমার নামে বাজে বাজে কথা বলছো, তাহলে এক্ষুনি ধরে বেঁধে রাখবে তোমায়। ওই অতিরিক্ত শান্ত ভারী আওয়াজটা কানে আসতেই ঝিনুকের হৃদস্পন্দনটা যেন বেড়ে গেল হঠাৎ। চমকে উঠে মোবাইলটা আর একবার চোখের সামনেটাই ধরলো ও। মনে মনে ভাবলো, এই আমার নাম্বার ওর কাছে গেল কি করে? একবার নিজের চারপাশটায় ভালো করে চোখ বলিয়ে নিল ঝিনুক। না, লোকটা ওর আশেপাশে নেই, ফোনের ওপারে আছে। যাক, তাহলে আর কোনো ভয় নেই। ফোনের ওপারে থাকলে মানুষকে যা খুশি বলে নেওয়া যায়, অন্তত মারতে তো আর পারবে না। মনের সাহস আবার ফিরিয়ে এনে ঝিনুক বলতে শুরু করলো। আমি ভুল তো কিছু বলিনি, নিজেকে দেখো আর জিজ্ঞাসা করো ঝিনুক যেগুলো বললো সেগুলো কি ভুল বললো? রুদ্র এঞ্জেল একটা নন প্রফিটেবল এনজিও, সমাজের দুস্থদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে এটা। তার অ্যাকাউন্টে টাকার লেনদেন শুধু ডোনেশন হিসেবে হয়। তাহলে তার লাইসেন্স এইভাবে স্থগিত করে দেওয়ার মানে কি? তোমার মতো সবাই সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না। সেই সব মানুষগুলো কোনোদিন দেখেছো যারা দুবেলা ঠিক মতো খেতে পায় না, চিকিৎসার অভাবে সামান্য জ্বরে মারা যায়? একটা নতুন জামা পাওয়ার জন্য তারা একটা গোটা বছর অপেক্ষা করতে পারে। তাদের ঘরে সামান্য ফ্যান ভাত এক থালা বিরিয়ানির সমান হয়। তাদের জন্য কাজ করে এই এনজিও। আর আজ তোমার জন্য সেই সব মানুষগুলোর আশাহত হয়ে বসে আছে, অধীর অপেক্ষায় যে কখন আমরা তাদের খাবার, জামা কাপড় আর ওষুধ নিয়ে যাব। কিন্তু তুমি এসব বুঝবে না মিস্টার রুদ্রনীল সিং শেখাওয়াত। অভাব জিনিসটা কি সেটা তুমি কি করে জানবে? ভিতরের সমস্ত রাগটা কথাগুলোর মধ্যে দিয়ে বার করতে গিয়ে গলার আওয়াজটা একটু একটু করে জোরে হতে হতে কখন যে চিৎকারে পরিণত হয়েছে বুঝতে পারেনি ও। সাথে সাথে ঝিনুক ফোনের ওপার থেকে একটা শান্ত গর্জন শুনতে পেল স্পষ্ট। সেই আওয়াজের তীব্রতায় কেঁপে উঠল ও। সাহসটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না? আজ প্রথম এবং শেষবারের মতো বলে দিচ্ছি, এই ল্যাঙ্গুয়েজে আমার সাথে কথা বলার চেষ্টা করবে না ঝিনুক, ফল ভালো হবে না। রুদ্রর আওয়াজের সাথে যেন একরাশ ঠান্ডা ভারী হাওয়া উড়ে এসে সজোরে ধাক্কা মারল ঝিনুকের হৃৎপিণ্ডটাকে। ভয়ে কেঁপে উঠল ও, কিন্তু সেটা প্রকাশ না করে নিজেকে সামলে নিয়ে ও বলল, বেশ করব, এইভাবেই কথা বলবো আমি। তুমি কি ভেবেছো আমি ভয় পাই তোমাকে? কেন রুদ্র, কেন এনজিওর লাইসেন্সটা এইভাবে বিনা কারণে স্থগিত করে দিলে? ঝিনুকের এক নাগাড়ে করা প্রশ্নগুলো শুনে বেশ কিছুক্ষণের জন্য চুপ করে রইল রুদ্র। ওদিক থেকে কোনো উত্তর আসছে না দেখে ঝিনুক বিভ্রান্তি সহকারে মোবাইলটা দেখলো একবার। কল তো কানেক্টেডই আছে, তাহলে আওয়াজ দিচ্ছে না কেন শয়তানটা? ঘুমিয়ে পড়লো নাকি? একটু বেশি বকবক করে ফেলেছি মনে হয়। উফ ঝিনুক, তুই যে কি করিস না। ফোনের দুপাশে বিরাজিত নীরবতা কাটিয়ে রুদ্র বলল, তুমি কেন কথার অবাধ্য হলে ঝিনুক? কেন এইভাবে না বলে চলে গেলে? ঝিনুকের পায়ের তলার মাটিটা যেন নড়ে উঠল। ছেলেটা এত কিছু করেছে শুধু ওকে না বলে পালিয়ে গেছে বলে? কিন্তু কেন? আজ 12 বছর পর ওর ওই বাড়িতে থাকা বা না থাকায় এত কি যায় আসে ছেলেটার? শুধু ওকে শাস্তি দেবে বলে এনজিওর সাথে এমন করলো? ওই অভাবী মানুষগুলোর কথাটুকু একবারের জন্যও ভাবলো না? এতটা নির্দয়, এতটা নিষ্ঠুরও? অপ্রত্যাশিত এই ঘটনায় রুদ্রর কথার প্রতিক্রিয়াটুকু দিতে যেন ভুলে গেল ঝিনুক। একটা গভীর নিস্তব্ধতা বিরাজ করছে ফোনের উভয় পাশেই। একটা দীর্ঘশ্বাসের আওয়াজ স্পষ্ট শুনতে পেল ঝিনুক। নিচের রাস্তার টার্নিংয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে সোজা বাড়ি ফিরবে, পালানোর চেষ্টা করবে না আর।
কাল সকালে এনজিওতে ক্লিন চিট পৌঁছে যাবে। আর একটা কথা, এইবারের ভ্যাকেশনে তুমি আমার সাথে কাজ করবে। এনজিওর কাজ করার জন্য ওখানে অনেকে আছে, নম্বরটা আমার নামে সেভ করে নাও। কথাটা বলেই কলটা ডিসকানেক্ট করে দিল রুদ্র। বিভ্রান্ত ঝিনুক বাকরুদ্ধ হয়ে ঠাই দাঁড়িয়ে রইল ওখানেই। তবে যে মিশু দিদি বলল রুদ্র নিজের নাম্বার কাউকে দেয় না, আমার বইয়েই গেছে ওর নাম্বার সেভ করতে। কি হচ্ছে, কেন হচ্ছে, সবটা ঝিনুকের মাথার উপর দিয়েই যাচ্ছে। ওই বাড়িতে ফিরে যেতে ও মোটেই রাজি নয়, তবে উপায়ও তো আর নেই। ওই দুস্থ মানুষগুলোর যে এঞ্জেলকে ভীষণ দরকার, তাই ভ্যাকেশনের একটা মাস ও শেখাওয়াত ম্যানশনে থাকাটা আপোষ করে নেবে বলে ঠিক করলো। কি রে, খুব তো না বলে চলে গেছিলি। ইসি মায়ের কথা একবারও মনে পড়লো না তোর? বল, যাওয়ার আগে একবার দেখাও করে গেলি না? হঠাৎ ইসিতার আওয়াজ পেয়ে ঝিনুক উঠে দাঁড়ালো। রুদ্রর কথা মতো নিচের রাস্তার বাঁকে দাঁড়িয়ে থাকা গাড়িটায় উঠে ঝিনুক প্রায় ঘন্টা দেড়েক আগে এসে পৌঁছেছে শেখাওয়াত ম্যানশনে। সেই থেকে চুপ করে কটেজের সিঁড়িতে বসে আছে ঝিনুক। জামা কাপড়টা পর্যন্ত পাল্টায়নি ও আসার পর থেকে। সারাটা দিন ধরে আকাশের গায়ে রং তুলি বুলিয়ে ক্লান্ত দিবাকর ঢলে পড়েছে দূর পাহাড়ের পেছনটায়। মেঘেদের শেষবেলার ঘোলাটে ছায়াগুলো ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে। একটু একটু করে ঘনিয়ে আসতে থাকা অন্ধকারের হাতছানি কিভাবে চরাচরকে নিজের মুঠোবন্দি করছিল, সেটাই কটেজের সিঁড়িতে বসে চুপচাপ দেখছিল ঝিনুক। ঈশিতার আওয়াজ পেতেই ও দৌড়ে এগিয়ে গেল ঈশিতার কাছে। দুহাত বাড়িয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখল ঝিনুক। রাগ করছো কেন ইসিমা? চলে আর যেতে পারলাম কোথায় বলো? সেই তো ফিরেই আসতে হলো। সেটা তো না হয় বুঝলাম, কিন্তু এই যে চলে যাওয়ার পরেও ফিরে এলি, এটা কিভাবে ঘটলো? সবই আমার কপাল গো। একটা শয়তান হুকুমুকো হ্যাংলা গোমরা মুখ রামগরুরের ছানার জন্য হয়েছে সব। বাজে লোক একটা। কে আবার রামগরুরের ছানা রে? ও তুমি চিনবে না, আছে একটা। ইসিমা, আমার ভালো লাগছে না এখানে। এই জায়গাটা কেমন যেন চারিদিক বদ্ধ, মনে হচ্ছে কেউ যেন আমায় খাঁচার মধ্যে আটকে রেখেছে। তুই এমন ভাবছিস বলেই এরকম মনে হচ্ছে। আসলে এত বছর নিজের মতো একা একা ছিলিস তো, তাই এখানে এভাবে গার্ডদের মাঝখানে থাকতে ভালো লাগছে না। একটু মানিয়ে নে মা। আমারও তো ইচ্ছে হয় আমার মেয়েটা আমার কাছে থাকুক। একটা মাসেরই তো ব্যাপার, ছুটিটা না হয় এবার এখানেই কাটালি। ওই রামগরুরের ছানাটা আমাকে ছুটি কাটাতে দেবে? মম, তোমায় ড্যাড খুঁজছে, একটু দেখো তো। পেছন দিক থেকে ভেসে আসা আওয়াজটা ঝিনুকের বুকের সবটুকু রক্তকে যেন শীতল তরলে পরিণত করলো। সকালে ও যা করেছে, তারপর এই মানুষটার মুখোমুখি গিয়ে দাঁড়ানো আর কোনো ক্ষুধার্ত সিংহের মুখের সামনে হেঁটে যাওয়াটা একই ব্যাপার। তার উপর এখন যে কটা গালাগাল ও দিয়েছে, সেগুলো যদি শুনে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আতঙ্কের জেরে নিঃশ্বাসটাও যেন আটকে আসছে ঝিনুকের গলার কাছটায়। হ্যাঁ রে বাবু, ও কার কথা বলছে রে? কে রামগরুরের ছানা, হুকোমুখো হ্যাংলা? আর কি একটা যেন বলছিল। এই ঝিনুক, কি যেন একটা বলছিলিস তখন, এখন বল না। ঈশিতার কথায় ঘাবড়ে গেল ঝিনুক। আমি আমি আবার কোথায় কি বললাম? ইসিমা, তুমি চুপ করো না। এগুলো তো তোমার আমার সিক্রেট, ওকে কেন বলছো? কথা বলতে গিয়ে ঝিনুক বাঁ হাতটা উপর দিকে তুলতেই ঈশিতার চোখ আটকে গেল ওর অনামিকায় বসে থাকা আংটিটার উপর। নিঃসন্দেহে ওই রকম একটা সুন্দর ডিজাইনের বহুমূল্য জিনিসটা যে কোনো কারোর নজর কাড়বে। ব্যতিক্রম হলো না ঈশিতার ক্ষেত্রেও, কিন্তু ঝিনুকের কাছে এমন একটা জিনিস দেখতে পেয়ে বেশ অবাক হলো ঈশিতা। এই দেখি দেখি, এটা কি? ঝিনুক ঈশিতার চোখের দৃষ্টি অনুসরণ করে তাকাতে বুঝতে পারলো ওর চোখ দুটো এখন ওর হাতের অনামিকার উপর স্থির হয়ে আছে। তৎক্ষণাৎ একটা উদ্বিগ্নতা এসে ঘিরে ধরল ঝিনুককে। এখনও ঈশিতাকে কি জবাব দেবে কিছুতেই ভেবে পেল না। কি রে, কোথায় পেয়েছিস এটা? ব্যাস, এই ভয়টাই তো পাচ্ছিল ঝিনুক। এবার কি বলবে ওই ঈশিতাকে? আর চোখে তাকালো একবার রুদ্রর দিকে। এতক্ষণ ধরে ওর উপস্থিতির কথা না জেনেই ওকে অনেক উপনাম দিয়ে ফেলেছে ঝিনুক। না জানি কোনটা কোনটা শুনতে পেয়েছে খোকসটা।
জ্বলন্ত দৃষ্টিটা তো ওর উপরেই স্থির হয়ে আছে। মনে হচ্ছে কপালে আজ ভীষণ দুঃখ আছে। মানুষটার কপালের ভাঁজগুলো আরও গভীর হলো। অপলক দৃষ্টিতে এমনভাবে ওর দিকে তাকিয়ে আছে যেন ও নিজেও দেখতে চায় ঝিনুক ঈশিতার প্রশ্নের কি উত্তর দেয়। আংটিটা পরানোর বেলায় তো কত বড় বড় কথা বলেছিলে, আর এখন দেখো কেমন মুখটা সেলোটেপ আটকে দাঁড়িয়ে আছে। আমাকে ফাঁসিয়ে দিয়ে মজা নিচ্ছে শয়তানটা, নেওয়াচ্ছি মজা। আরে ইসিমা আর বলো না, এই আংটিটা একটা শয়তান হাড় বজ্জার ছেলে আমাকে পরিয়ে দিয়েছে। ঝিনুকের কথা শুনে রুদ্র কটমট করে তাকালো ওর দিকে। মেয়েটার সাহস দেখেও অবাক হয়ে যায়। ওর সামনে দাঁড়িয়ে ওকেই গালাগাল করছে। ওর উপস্থিতির কোনো প্রভাবই নেই যেন এই মেয়েটার উপর। ঈশিতার চোখগুলো বড় বড় করে তাকালো ঝিনুকের দিকে। তুই কি বলছিলি তুই জানিস? একটা ছেলে তোকে জোর করে আংটি পরিয়ে দিল আর তুই পরেও নিলি? ঝিনুক দ্রুত দুদিকে মাথা নেড়ে বলল, আরে না না, তুমি যেটা ভাবছো সেটা নয়। আসলে খুশি একটা আংটি কিনবে বলে দোকানে গেছিল, আমি ওর সাথেই গেছিলাম। সেখানেই ওই শয়তান হুকুমুকো হ্যাংলা অসভ্য ছেলে আমাকে এই আংটিটা দেখতে বলল। কত করে বললাম আমি পারবো না, এই আংটিটা আমার চাই না, কিন্তু সেও সোনার পাত্র নয়, জোর করে পরিয়ে দিল। এখন এটা আমার হাত থেকে খুলছেই না, লম্পট ছেলে একটা। তখন থেকে ওর সামনে দাঁড়িয়ে ঝিনুক আচ্ছা করে ওকে গালাগাল দিয়ে যাচ্ছে। ব্যাপারটা রুদ্র মোটেই সহ্য করতে পারছে না। ধীরে ধীরে ওর চোখে মুখের অভিব্যক্তি বদলাতে শুরু করেছে। প্রচণ্ড রাগে দাঁতে দাঁত চেপে রাখায় চোয়ালের পেশিগুলো টানটান হয়ে আছে। আচ্ছা পাজি ছেলে তো, তুই বারণ করলি তবুও শুনলো না। আর তোদের কি হয় রে? কি এমন আংটি পরিস যে হাতে আটকে যায়, খুলতেই চায় না? এই বাবুরও একই অবস্থা। ঝিনুক বিড়বিড় করে বলল, হ্যাঁ, একই অবস্থা হবে না? আঙুলের থেকে ছোট সাইজের আংটিটা কেউ যদি জোর করে এরকম আঙুলে ঢুকিয়ে নেয় তাহলে তো সেটা সে চেপে যাবেই, তাতে আর আংটির কি দোষ? এই বিড়বিড় করে কি বলছিস? যা বলবি জোরে বল। ঝিনুক দেখলো এটাই সুযোগ। না মানে বলছিলাম ইসিমা, তুমি একটু চেষ্টা করে দেখো না এটা খুলে দিতে পারো কি না। কথাটা বলেই আর চোখে একবার তাকালো ও রুদ্রর দিকে। ছেলেটার চোখ মুখের অবস্থা দেখার মতো, চোখ দিয়ে যেন অগ্নিদৃষ্টি বর্ষণ হচ্ছে। আচ্ছা দে, এদিকটায় দে, দেখি আমি খুলতে পারি কিনা। ঝিনুক হাতটা ঈশিতার দিকে বাড়িয়ে দিতে রুদ্র দ্রুত পায়ে এগিয়ে এলো ওর কাছে। দৃষ্টি ঝিনুকের চোখের দিকে স্থির রেখে রুদ্র বলল, মম তুমি যাও, আমি দেখছি বার করে দিতে পারি কিনা। এইবার ঝিনুকের টনক নড়ল। এতক্ষণ আনন্দে লাফাতে থাকা মনটা ভয়ে যেন চুপসে ছোট হয়ে গেল। ও ইসিমা, আমাকে একা ফেলে যেও না, একটু থাকো না আমার কাছে প্লিজ। ঝিনুকের এমন বায়নায় আরও রেগে গেল রুদ্র। কিছুটা ধমকের সুরেই বলল, একটা মাস এখানেই আছো, মম কোথাও চলে যাচ্ছে না, এখানেই থাকবে। পরে মন ভরে কথা বলে নেবে, এখন মমের কাজ আছে, ছাড়ো মমকে। রুদ্রর ওই গম্ভীর আওয়াজের উপর আর কথা বলার সাহস পেল না ঝিনুক। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর চোখে ঈশিতাকে চলে যেতে দেখতে লাগলো। ঈশিতার একটু একটু করে দূরে চলে যাওয়ার সাথে সাথে ওর হৃদস্পন্দন যেন লাগাম ছাড়া হয়ে দৌড়াতে লাগলো। ঝিনুক ভালোই বুঝতে পারছে এই মুহূর্তে ওর কপালে শনি নাচছে। ঈশিতা চলে যেতেই রুদ্র ঝিনুকের হাতটা শক্ত করে ধরে ওকে টানতে টানতে নিয়ে গেল ওর কটেজের ভিতর। দরজাটা সজোরে বন্ধ করে দিয়ে ওকে চেপে ধরলো দেওয়ালের সাথে। নিজের দু হাত দিয়ে ঝিনুকের দুটো হাত চেপে রাখলো দেওয়ালের গায়ে। ওর ওই প্রকাণ্ডকায় শরীরটার সামনে ঝিনুকের এক চুল নড়ার উপায়ও নেই আর। রুদ্র নিজের কঠিন অথচ আবেগঘন দৃষ্টিতে ঝিনুকের চোখ দুটোকে এমনভাবে বাঁধলো যে ঝিনুক চেয়েও ওর চোখ থেকে চোখ সরাতে পারল না। ঝিনুকের হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরে ওর চোখের গভীর দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়ে আছে রুদ্র। খুব বেশি সাহস হয়ে গেছে তাই না? আমারই সামনে দাঁড়িয়ে আমাকেই অসভ্য বলা, রাক্ষস বলা, বধ বলা, বাজে বলা। জানো বাজে ছেলেরা কি কি করে? রুদ্রকে নিজের এত কাছে দেখে ঝিনুকের ভিতর যেন সদ্য পরিস্ফুটিত একটা অন্য রকমের
অজানা অনুভূতি দ্রুত গতিতে ছোটাছুটি করতে লাগলো, আর তাতেই মুখের ভিতরের কথাগুলো জড়িয়ে গেল। ভুল হয়ে গেছে। ভুল? আর কি ভুল করবে ঝিনুক? তোমায় বলেছিলাম গেটের বাইরে পা রাখবে না, তোমায় বলেছিলাম আংটিটা খোলার চেষ্টাও করবে না। কি বলছিলে ফোনে? তুমি আমাকে ভয় পাও না? কে বলেছে আমি ভয় পাই না? আরে আমি বলছি আমি ভয় পাই। তো তুমি মনে হয় ভুল শুনেছো। কিন্তু রুদ্র, আমি এখানে কিভাবে থাকবো? এই জায়গাটা জেলখানার মতো পুরো বন্ধ, আমার দম আটকে আসে। আর এই আংটিটা আমার হাতে থাকলেই সবাই অনেক প্রশ্ন করবে, এত দামি জিনিসটা সবার চোখে লাগবে, সেটাই তো স্বাভাবিক। এটা অ্যাফোর্ড করার ক্ষমতা আমার নেই, কি উত্তর দেব আমি সবাইকে? রুদ্র গম্ভীর এবং দৃঢ় আওয়াজে বলল। রুদ্রনীল সিং শেখোয়াতের বাগদত্তের এই সামান্য আংটিটার থেকেও এক্সপেন্সিভ জিনিস অ্যাফোর্ড করার ক্ষমতা আছে ঝিনুক, এটা মাথায় বসিয়ে নাও। নিজের জায়গাটা চিনতে শেখো, যথেষ্ট বড় হয়েছো এখন, সব কিছু ধরে ধরে বোঝানোর মতো তো আর নেই। নিষ্পাপ চোখ দুটোর ভীত দৃষ্টি তখন অস্থিরভাবে রুদ্র কঠিন চেহারা অবলোকনে মগ্ন। পাল্লা নিয়ে বাড়ছে উষ্ণ নিঃশ্বাসের গতি, অনিয়ন্ত্রিত আবেগগুলো কিছুতেই শান্ত হতে চাইছে না ঝিনুকের। বাড়ছে বুকের উঠানামা, রুদ্রর ভারী নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ওর গাল, নাক, ঠোঁট আর বুকের উন্মুক্ত অংশগুলোকে। রুদ্র এক প্রকার নিজেকে বাধ্য করে রেখেছে ওই চোখের দৃষ্টি ঝিনুকের চোখে ধরে রাখতে, কারণ এই মুহূর্তে ওই দৃষ্টি বিন্দুমাত্র স্থানচ্যুত হওয়া মানে ওর নিজের উপর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ হারানো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা যে আজ আর সেই ছোট্ট প্রিন্সেসটা নেই, ওই পূর্ণ যৌবনা নারীর লাস্যময়ী রূপের প্রভাব রুদ্র যে নিজের উপর একেবারেই প্রতিহত করতে পারে না আজকাল। ওই নিষ্পাপ দু চোখের মায়াভরা দৃষ্টি, কালো নাকের উপরে জমা বিন্দু বিন্দু শ্বেতকণা, কোনো অজানা কারণে রক্তিম আভায় রঞ্জিত হয়ে ওঠা গালগুলো, জীবন অমৃতের তরলের সিক্ত নরম ঠোঁট দুটো, আগের থেকে আরও গাঢ় বর্ণ ধারণ করা গলার নিচের কালো তিলটা, অস্থির শ্বাস প্রশ্বাসের কারণে ওঠানামা করতে থাকা ভরাট বুকটা ভীষণভাবে আকর্ষণ করে আজকাল ওকে ওর দিকে। 12টা বছর ধরে মেয়েটার প্রতি একটু একটু করে গড়ে তোলা সযত্নে লালিত আকাঙ্ক্ষা বাসনাগুলো যে ওর উপর নিয়ন্ত্রণ নিচ্ছে, ওকে ভিতর থেকে উত্তেজিত করছে, সেটা বুঝতে পারল রুদ্র। মন মস্তিষ্ক চাইছে ঝিনুকের নরম নিটোল শরীরটাকে এই মুহূর্তে নিজের অধিকায়ত্ব করতে, কিন্তু রুদ্র এটা করতে পারবে না। ঝিনুক ওর জীবনের এমন একটা অংশ যেটাকে ও কোনোদিন জোর করে প্রাপ্ত করতে চায় না। কোমলতা, স্নিগ্ধতা, মার্জিত অনুভূতিগুলো দিয়ে ওকে অর্জন করতে চায়। একদিন এমন আসবে যেদিন ঝিনুক নিজে থেকে ওকে ভালোবাসবে, ওকে কাছে টেনে নেবে, আর সেদিন ও নিজের সমস্ত আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, ডিজায়ারগুলোকে প্রাণ ভরে মেটাবে ওর সাথে। চোখের সামনে পরিপূর্ণ হয়ে উঠতে থাকা এই নারীকে নিয়ে যে কল্পনায় কত রাত সাজিয়েছে রুদ্র তার ইয়াত্তা নেই। আচমকা কোনো একটা আবেশের মধ্যে থেকে মুখটাকে ঝুঁকিয়ে ঝিনুকের কানের পাশটায় নামিয়ে আনলো রুদ্র। এক টানে ওর বেঁধে রাখা চুলগুলোকে খুলে দিল, নেশামাখা আবেগী আওয়াজে বলল, বলেছি না চুলগুলো খুলে রাখবে, ভালো লাগে। চমকে উঠে তাকালো ঝিনুক ওর দিকে। রুদ্রর উষ্ণ ভারী নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ওর কানের লতিকে। বুকের ভিতরে হঠাৎ কিছু একটা গড়িয়ে গেল যেন। ভালো লাগে শব্দটা এই মুহূর্তেই একটা নরম আবেশে জড়িয়ে নিল ঝিনুককে। মনে হলো যেন খুব চেনা কিছু স্মৃতি নিয়ে, চেনা হাওয়ার গন্ধ সাথে করে, চেনা জায়গা, চেনা পরিস্থিতির মাঝে খুব চেনা আর প্রিয় মানুষটা এসেছে আজ ওর কাছে এক যুগ পর। তাকে দু হাতে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে মন খুলে কান্নার যে অভাবটা জীবনে এতদিন ধরে সহ্য করে আসছে, সেটা যেন হঠাৎ আরও তীব্রতর হয়ে উঠল। অজান্তেই চোখের সামনেটায় 12 বছর ধরে জমিয়ে রাখা অভিমানগুলো এসে ভিড় করতে শুরু করলো। মুখ থেকে ক্ষীণ অস্ফুট স্বরে বেরিয়ে এলো একটাই শব্দ, নীল। চোখের সামনে ভেসে উঠছে একটা ছোট্ট মেয়ের প্রতিচ্ছবি। এক বুক যন্ত্রণা আর চোখের কোলে আষাঢ়ের ঘন কালো মেঘ। তার একটা ট্রমার মধ্যে চলে যেতে লাগলো ঝিনুক। নীল, নীল ঝিনুক যাবে না বোর্ডিং।
ভয়, ভীষণ ভয়। অন্ধকার ঘরটায় ভয় পাবে ঝিনুক। ঝিনুকের ভুল হয়ে গেছে নীল। নীল প্লিজ, ঝিনুক নীলকে ছেড়ে যেতে চায় না। নীল, নীল, নীল। 12টা বছর আগের টুকরো টুকরো স্মৃতিগুলো আজও ওকে একইভাবে তাড়া করে বেড়ায়। বাচ্চা মেয়েটার করুণ আকুতি ভরা আওয়াজ আজও প্রতিধ্বনিত হয় ঝিনুকের কানে। সেদিন ওই আকুতি কেউ শোনেনি, কেউ না, জীবনের সব থেকে প্রিয় মানুষটাও না। তার থেকে পাওয়া আঘাতের তীব্র যন্ত্রণাটা হারিয়ে যাওয়া সময়ের সাথে সাথে প্রশমিত হলেও মনের ঘরে রয়ে গেছে ফ্যাকাশে হয়ে আসা ক্ষত চিহ্নটা। সুযোগ পেলে স্মৃতিগুলো ওর মন মস্তিষ্কে কাটা বিছাতে শুরু করে। নতুন করে রক্তাক্ত হতে থাকে হৃদয়। চোখের কোণ উপচে একরাশ নোনা জলরাশির আগমন হলো হঠাৎ। বুকের ভিতরটা কেউ যেন 2 হাতে চেপে ধরে মুচড়ে দিচ্ছে। প্রতিবার এই অনুভূতির তীব্রতাটুকু এত বেশি কেন হয় বুঝতে পারে না ঝিনুক। কেন পুরনো কথাগুলো মনে পড়লে আজও এতটাই কষ্ট হয় ওর। একটু একটু করে বেরিয়ে আসতে থাকা কষ্টটাকে লুকাতে পারল না ও। বুকে জমে থাকা অভিমানের পাহাড়টা যে অনেক দৃঢ়। এক ধাক্কায় রুদ্রকে নিজের কাছে থেকে দূরে সরিয়ে দিল ঝিনুক। অভিমানী আবেগগুলো গলা থেকে চিৎকার হয়ে বেরিয়ে এলো এবার। ডোন্ট টাচ মি রুদ্র, ডোন্ট ইউ ডেয়ার। আই হেট ইউ সো মাচ। এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল ঝিনুক। রুদ্র চুপ করে অসহায়ভাবে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজ ওই কঠিন চোখ দুটোতে যেন নরম অনুভূতিদের আনাগোনা। মেয়েটা আজ ওকে ভুলই বুঝেছে। কোথাও না কোথাও নিজেকে পরাজিত মনে হয় রুদ্রর। নিয়তির কাছে প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা আজ সব আছে ওর কাছে, কিন্তু নেই শুধু সব থেকে আকাঙ্ক্ষিত মানুষটা। একটা কঠিন আবরণে নিজেকে মুড়তে গিয়ে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে মনের কষ্টগুলো ব্যক্ত করার ভাষাটাও যেন হারিয়ে গেছে ওর। কি বলবে, কাকে বলবে, কে বুঝবে ওর মনের মাঝে চলতে থাকা এই উতাল পাতালকে? আচ্ছা, বৈভব, ক্ষমতা, প্রতিপত্তি জোরে নাকি সবটা পাওয়া যায় এই পৃথিবীতে, তাহলে এই কষ্ট, এই যন্ত্রণাটার হাত থেকে রেহাই কেন মিলছে না ওর? কেন শেষ হচ্ছে না এই অসহায়তা? নিজের এই দুর্বল দিকটা কঠোরতার আড়ালে সবার থেকে লুকিয়ে রাখলেও নিজের থেকে কি করে লুকাবে ও? প্লিজ ডোন্ট হেট মি প্রিন্সেস, প্লিজ। একটা দীর্ঘশ্বাসে জড়িয়ে কথাগুলো বেরিয়ে আসে ওর ভিতর থেকে। 12টা বছর ধরে এই দীর্ঘশ্বাসের আওয়াজটুকু শোনার জন্য ওর কাছে কেউ নেই। মাম্মা, আমার মনে হয় রুদ্র আমাকে ভালোবাসে না। আচ্ছা, এই বিয়েটা কি ও কোনোভাবে বাধ্য হয়ে করছে? মিশার চোখের জলের সাথে ভেসে আসা প্রশ্নটা শুনে একটু নড়ে চড়ে বসলো নয়না। তো এটা কি কেন মনে হলো যে ও বাধ্য হয়ে এটা করছে? জানি না মাম্মা, তবে আমার এমনটাই মনে হয়। ওর মধ্যে আমি নিজের প্রতি কোনো অনুভূতি উপলব্ধি করতে পারছি না। আচ্ছা মাম্মা, পাপা তোমার গায়ে কোনোদিন হাত তুলেছে? নয়না বিস্ফোরিত চোখে তাকালো মিশার দিকে। রুদ্র কি তোর গায়ে হাত তুলেছে? না মানে। নয়না মেয়ের কাঁধে শক্ত করে হাত রাখলো। আমার কথাটা মন দিয়ে শোন। ছেলে মানুষই করলে চলবে না মিশা, বুদ্ধি দিয়ে কাজটা কর। তুই তো খুব ভালো করেই জানিস এই কাজগুলো কিভাবে হয়। রুদ্র একজন নামকরা পলিটিক্যাল লিডার। এত কম বয়সে ওর থেকে রাজনৈতিক পরামর্শ নিতে কত লোক আসে ওর কাছে। তার উপর আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, কিছুই তো আর অজানা নেই আমাদের। অনেক বড় দায়িত্ব ওর কাঁধে, তাই ওই রকম উগ্র মেজাজ হওয়াটা খুবই স্বাভাবিক। রাগের মাথায় যদি উঁচু গলায় দুটো কথা বলেও দেয় বা গায়ে হাতও তোলে, তাহলে সেটাকে মানিয়ে নিতে হবে তোকে। ওর পাওয়ার, ওর পজিশন আমাদের ধারণাতীত। সব দিক একা হাতে সামলানোর পর তুই কি ভাবছিস ও তোর আগে পিছে ঘুরঘুর করবে? দিনের শেষে তোর জন্য গোলাপের ফুল, গিফটস এসব নিয়ে আসবে? না, যদি এই আশা রেখে থাকিস তাহলে এটা তোর ভুল। রুদ্র এমন একটা মানুষ যে নিজের অনুভূতি, ভালোবাসা, যত্ন, আসক্তি এগুলোকে ব্যক্ত করতে পারে না। এটা তো নতুন কিছু নয়, আমরা সবাই জানি এটা। আর তাছাড়া মানুষ তাকেই আঘাত করতে পারে যাকে নিজের বলে মনে করে। ওর পদমর্যাদার কথা ভাব একবার। সারা দেশের লোক ওকে চেনে। ওর পাওয়ার, এত প্রতিপত্তি, অর্থ, বৈভব, অ্যাটেনশন, মিডিয়ার ফোকাস, এসব আর কোথায় পাবি তুই? জীবনে যেখানে যাবি লোকে মাথা নিচু করে সম্মান জানাবে।
আমি নিজে সারাটা জীবন কর্মচারীর বউ হয়ে কাটিয়ে দিলাম। আমি জানি না তোর জীবনটাও এভাবে শেষ হয়ে যাক। রাজরানী হয়ে থাকবি তুই। এই জায়গাটা পাওয়ার জন্য শহরের প্রতিটা মেয়ে পাগল হয়ে আছে, সেখানে তুই এমন কথা ভাবছিস বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মাম্মা, এঙ্গেজমেন্টটাও তো হলো না। বোকা বোকা কথা বলিস না। তোর হাতের অনামিকায় থাকা এই কোটি টাকার আংটিটাই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে এঙ্গেজমেন্টটা হয়েছে। সেটা রুদ্র পড়ালো বা পড়ালো না তাতে কিছু যায় আসে না। রাজাবাবু নিজে তোকে পছন্দ করেছেন নিজের পুত্রবধূ হিসাবে, আর রুদ্র কোনো অবস্থাতেই নিজের ড্যাডের কথা ফেলবে না, এটা তুই জানিস। আর ভালো করে ভাব, শুধু তোর বোন বলে ঝিনুককে হোস্টেলে থাকতেই দিল না ও। ওর মতন একটা ইউজলেস মেয়েকে শেখাবাদ প্যালেসে এনে রাখলো কিসের জন্য? যাতে তুই নিচুই না ফিল করিস ওই মেয়েটার জন্য, যাতে সমাজের চোখে তোর সম্মান নষ্ট না হয় তার জন্য। মনে মনে তোর কেয়ার করে রুদ্র, শুধু সেটা মুখে প্রকাশ করতে পারে না, ওইটুকু তো তোর বোঝা উচিত। আচ্ছা, এবার আমার কথাটা ভালো করে শোন। তোরা আজ নাইট ক্লাবে যাচ্ছিস তো, ঝিনুকে সাথে করে নিয়ে যা। ঈশিতার দাদার ছেলে অপূর্বর সাথে ঈশিতা ঝিনুকের বিয়ের ব্যাপারে কথা বলছিল। অপূর্বর ঝিনুককে পছন্দ, সেও যাবে ওখানে। যদি মানে এই বিয়েটা হয়ে যায় তাহলে ওই আপদটা চিরজীবনের জন্য দূর হবে আমাদের জীবন থেকে। ইউএসএতে সেটেল হয়ে যাবে, তখন তোর বাবার কাছেও আর কোনো অজুহাত থাকবে না ওকে বারবার আমাদের কাছে নিয়ে আসার। তাই ঝিনুককে নিয়ে যা, অপূর্বর সাথে ব্যাপারটা কনফার্ম করতে পারলে আমাদের লাভ হবে। মিশা নয়নার কথা শুনে মাথা নাড়ালো। মুখের উপর বালিশ চাপা দিয়ে বিছানায় টানটান হয়ে শুয়ে আছে ঝিনুক। বাইরে চারিদিকে তখন অন্ধকারের রাজত্ব, কিন্তু মেয়েটা ঘরের আলোটাও জ্বালায়নি। খোলা জানালা হয়ে প্যালেসে জ্বলতে থাকা আলোর আভা ঢুকে আসছে ঘরের ভিতর। কিছুক্ষণ আগে রোহান, খুশি আর মায়েরার সাথে ভিডিও কলে কথা হয়েছে ওর। গ্রামের বাড়িতে একটু সমস্যার জন্য ওকে হঠাৎ করে আসতে হয়েছে, আর ভ্যাকেশনটা ও এখানেই কাটাবে এটাই জানিয়েছে ঝিনুক ওদের। এর থেকে ভালো কোনো অজুহাত ওর মাথায় আসেনি। একা একা বসে থেকে থেকে বোর হয়ে এখন হাত পা ছড়িয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে ও। মনে মনে একটা কথা ভেবেই একটু শান্তি পাচ্ছে ও। খোকসটা ভাগ্যিস ওকে ওই প্যালেসের ভিতরে গিয়ে থাকতে বলেনি, না হলে ও নিশ্চিতভাবে দম আটকে মরে যেত। এমন সময় ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো মিশা। ধরফর করে উঠে বসলো ঝিনুক বিছানার উপর। ইস, এগুলো কি করেছিস? এই, তুই কি এখনো বাচ্চা আছিস যে পুতুলগুলোকে সব টেনে টেনে বার করেছিস? আর এভাবে ছড়িয়ে রেখেছিস কেন সারা বিছানায়? আলোটাও জ্বালাসনি? প্যালেসে আলো কি কম জ্বলছে নাকি? ওই আলোতেই আমার ঘর একেবারে পূর্ণিমার চাঁদ হয়ে গেছে। আর আলো জ্বলে কি হবে? কারেন্ট বাঁচাচ্ছি, তোমার বরের পয়সা বেঁচে যাবে। বড্ড বদ হয়েছিস কিন্তু তুই। আচ্ছা, রেডি হয়ে নে, আমরা নাইট ক্লাবে যাব। কি? সেটা আবার কি? আমি কোথাও যাব না। বাড়ি থেকে এক পা বেরোলেই রাক্ষস এসে ধরবে আমায় আবার। নামেই বড় হয়েছিস, কেউ ধরবে না তোরে। চল চল, ওঠ, রেডি হ। তোর ঋষি আর জয়ের কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। ওরা সবাই আসবে, প্রিয়া আর জিনিয়াও আসবে। চল, মজা হবে। আমি কমফোর্টেবল নই দি। আরে আমি আছি তো, চল না। কিন্তু আমি কি পরে যাব? আমি তো কোনো জামা কাপড় নিয়ে আসিনি সাথে করে, সবই তো আমার হোস্টেলে রয়ে গেছে। কোথায়? প্যালেসের ভেতর? আমার রুমে। আমি যাব না, তুমি যাও। ভালোভাবে যাবি না আমি টেনে নিয়ে যাব? তুমি বুঝতে পারছো না, ওখানে গেলে সমস্যা হতে পারে। ওম আঙ্কেল আমাকে দেখলেই চিৎকার করবেন, বিচ্ছিরি ব্যাপার হবে। ওম আঙ্কেল বাড়িতে নেই, কাজে শহরের বাইরে গেছে। এবার চল। ঝিনুকের কাছে আর কোনো অজুহাত ছিল না দেওয়ার মতো, তাই ওকে বাধ্য হয়ে যেতেই হলো ভেতরে। কিছুক্ষণ পর পরনের হাঁটু লেন্থ এর কালো রঙের ওয়ান পিসটাকে টেনে টেনে নিচে নামানোর চেষ্টা করে চলেছে ঝিনুক। উফ, একটু চুপ করে বসবি? এত ছটফট করছিস কেন? আমাকে তো চুলটা ঠিক করে সেট করতে দে। আরে চোখে হাত দিচ্ছিস কেন? লাইনটা ঘেটে যাবে তো। দি, এগুলো কি করছো? আমি এগুলো তো অভ্যস্ত নই। এত ছোট জামা নিচে পরার মতো একটা জিন্স হবে? অস্বস্তি হচ্ছে এবার। ওয়ান পিসের নিচে জিন্স? লাইক সিরিয়াসলি ঝিনু? তুই এত ছটফট করিস না। আরে কিছু হবে না, দাঁড়া, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঝিনুকের চুলটা সেট করে দিয়ে মুখের মেকআপ শেষ করে আয়নার সামনে থেকে সরে দাঁড়ালো মিশা। এটা কে দি? আমি? তুমি তো আমার জিওগ্রাফিটাই পাল্টে দিলে পুরো। যা,
এটা মিশার কামাল। নে এবার চল। এই ধরনের ছোট জামা কাপড়ে একেবারে অনভ্যস্ত ঝিনুক জামাটাকে বারবার টেনে হাঁটুর নিচে নামানোর চেষ্টা করে চলেছে একভাবে। স্টপ ডুইং দ্যাট ইয়ার। বাট দি আমি কমফোর্টেবল নই। তুই বড় হয়েছিস ঝিনুক, আর ছোট নেই। এখন থেকে পড়তে শুরু কর, অভ্যাস হয়ে যাবে। আমাকে দেখ, আমি ওই রকমই করছি। কিন্তু দি। কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি চল। আবার ভুল করে এটা বলিস না যে এটার সাথে তোর ওই স্পোর্টস শুগুলো পরবি। গোল্ডেন কালারের হিলটা পরে নে। কি হিল? আর তারপর মুখ থুবড়ে পড়লে কি হবে? এতে মুখ থুবড়ে পড়ার কি আছে? আর কেউ কি পরে না? দুজনের তর্ক বিতর্কর মাঝেই সামনে থেকে হেঁটে আসা মানুষটাকে দেখেই থেমে গেল। খুব ইম্পর্টেন্ট কিছু একটা ব্যাপার নিয়ে ফোনে কথা বলতে ব্যস্ত রুদ্র সামনে দাঁড়িয়ে থাকা ঝিনুক আর মিশাকে দেখেই দাঁড়িয়ে পড়ল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।